এই প্রথমবার ছেলের মুখে মাম্মা ডাক শুনে সানিয়া শেখ খানিকটা অবাক হয়ে গেলেন, পাশাপাশি ওনার ভীষণ খারাপ লাগলো। হাসান শেখ ছেলের এমন রূপ প্রথমবার দেখলেন। প্রিয় মানুষকে হারানোর কথা উঠলে যে কারো এমন অবস্থা হয়েই যাবে। ডন আন্টি নিজের খাতায় শিক্ষার্থীর নাম, বইয়ের নাম আর কতদিন পর সে বই ফেরত দিবে সেসব লিখে রাখছেন। একটু পরই একটা ছেলে এসে বলল। ডন আন্টি খাতাতে নজর অব্যাহত রেখেই বলেন, তোমার নাম বলো। ডন আন্টি চৌকিতে ছেলেটার দিকে তাকান। এতে করে ছেলেটা ভরকে যাওয়া গলায় বলল। ডন আন্টি আরো কিছুক্ষণ ভ্রুকুচকে ওর দিকে তাকিয়ে থাকার পর চোখ সরিয়ে নেয় এবং বলতে লাগলো, এবার তুমি যেতে পারো। ছেলেটা তৎক্ষণাৎ চলে গেল। ডন আন্টি ওর প্রস্থানের দিকে তাকিয়ে হতাশার শ্বাস ফেলে বললেন, এই সামান্য একটা নাম কি লেভেলের আতঙ্ক দিচ্ছে, আমি জাস্ট নিজের উপরেই অবাক হয়ে যাচ্ছি। ওনার কথা বলার মাঝে দেখা গেল খুবই ক্লান্ত, ভয়াবহ ক্লান্ত। আজিম হেঁটে আসছে। ওর পরনে সেই টাইটা এখনো আলগা করেই রাখা, চুলগুলো সব এলোমেলো, চোখগুলো ফোলা। সারা রাত ও রাস্তাতেই ঘুরেছে, বাসায় যায়নি, নির্ঘুম রাত কাটিয়েছে। হঠাৎই ওর দিকে নজর যেতে ডন আন্টির ভ্রু কুঁচকে গেল। উনি হাতের কলম থামান। আজিম ওনার পাশে গিয়ে বসলো। তারপর ডন আন্টির দিকে তাকিয়ে হাসলো, প্রাণ খোলা হাসি। ডন আন্টি ওর কাঁধে হাত রেখে বলেন, কি হয়েছে বাবা? কথাটা বলার সাথে সাথে আজিম ঝরঝর করে কাঁদতে লাগলো। ডন আন্টি অসম্ভব চমকে গেলেন। উনি একদম স্তব্ধ হয়ে গেল। আজিম অনবরতই কাঁদতে লাগলো। একটু পর কন্ধনরত গলাতেই ও বলে ওঠে, ডন আন্টি, আমার অপরিচিতাকে আমি হারিয়ে ফেলবো না তো? রাতটা কোনোভাবেই কেটে গেল। ওসমান ডাক্তার ডেকে এনেছিল। ডাক্তার তিশাকে পরীক্ষা করে বলেছেন যে সামান্য স্ট্রেসের জন্য ও জ্ঞান হারিয়ে ফেলেছিল, তাছাড়া আর কোনো সমস্যা নেই। সকালেই ওর ঘুম ভেঙে যাবে। ডাক্তার চলে গেছে, কিন্তু ওসমান এখনো নিশ্চিন্ত হতে পারেনি। অতিশা শিওরেই পুরো রাতটা বসেছিল। ফজরের আজান কানে ভেসে আসতেই ও নামাজ পড়ার জন্য মসজিদে গেল। নামাজে আল্লাহর কাছে দোয়া চেয়ে দ্রুত ফিরে আসে। এসে দেখলো তিশা এখনো ঘুমোচ্ছে। ওসমান চুপচাপ এসে ওর পাশেই বসে, তারপর ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, দ্রুত সুস্থ হয়ে যাও, এমন করছো কেন? তিশা অপরিবর্তিত অবস্থায় শুয়ে আছে। ওসমান ওর কপালের সময় নিয়ে চুমু খেলো। ও চুমু খাওয়ার কিছুক্ষণের মধ্যে তিশা চোখ পিটপিট করতে লাগলো। ওসমান ব্যস্ত গলায় বলতে লাগলো, তিশা, তিশা চোখ মেলে ওসমানের দিকে তাকায়। ওসমানের মুখে হাসি ফুটেছে। ও তিশাকে বলতে লাগলো, তুমি ঠিক আছো তো? জি। তোমার কাল রাতে কি হয়েছিল বলো তো? আর তুমি গেস্ট রুমে কি করছিলে? তিশা ওসমানের থেকে চোখ সরিয়ে নেয়। ক্ষণকাল নিশ্চুপ থাকার পর ও স্পষ্ট স্বরে বলে, জানি না। জানো না মানে? জানি না মানে জানি না, এটাও কি জানেন না? ওসমান ভ্রু কুঁচকে ফেললো। তিশা শোয়া থেকে উঠে বসে। তা দেখে ওসমান বলতে লাগলো, উঠছো কেন? শুয়ে থাকো। তিশা তৎক্ষণাৎ বিছানা থেকে নেমে কাটকাট গলায় বলল। সারা রাত তো শুয়েছিলাম, আর পারবো না। ওসমান কপাল কুঁচকে ফেললো। তিশা সোজা ওয়াশরুমে গেল। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে এসে চুলগুলো আঁচড়াতে লাগে। তারপর বিছানা গোছানোর জন্য চলে আসে। তা দেখে ওসমান ওকে বাধা দিয়ে বলে, এসব তোমাকে করতে হবে না, তুমি রেস্ট নাও। কেন? আমি কি অসুস্থ? অবশ্যই তুমি অসুস্থ। আমাকে দেখে আপনার অসুস্থ বলে মনে হচ্ছে? কাল তুমি জ্ঞান হারিয়ে ফেলেছিলে। আজ তো আর জ্ঞান হারাইনি, তাই না? তাহলে এত কথা বলছেন কেন? আমাকে কাজ করতে দিন। না, করতে দিব না। তুমি সুস্থ থাকলেও তোমাকে আজ রেস্ট নিতে হবে। না, নিব না। আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন? আমি কাজ করতে পারি না? সেটা কখন বললাম? ওটাই তো বোঝাচ্ছেন। তোমরা মেয়েরা সবসময় এক লাইন বেশি বোঝো কেন বলো তো? কারণ আমাদের ব্রেন ভালো। আজ এত তেরামি করছো কেন? কারণ আমি তেরা। ওসমান ভ্রু কুঁচকে বইয়ের দিকে তাকিয়ে থাকে। ও শীতল দৃষ্টিতে বইয়ের কাণ্ড কারখানা খেয়াল করতে লাগলো আর বিড়বিড় করে বলল, কালকে মাথার কোনো জায়গায় আঘাত পেয়েছিলে নাকি? আগের থেকেও দেখছি বেশি ডাইনি হয়ে গেছে। তিশা ওর বলা কথাটা শুনতে পেল না। ও তো ব্যস্ত রুম গোছাতে। রুম গোছানো শেষ করেও ব্যালকনির গাছগুলোতে পানি দিতে লাগলো। ওসমান ওর পিছন পিছন ঘুরতে লাগলো। তা দেখে তিশা ভ্রু কুঁচকে বলতে লাগলো, কি সমস্যা বলুন তো? কি সমস্যা? আমাকে প্রশ্ন করছেন? আমার পেছনে ঘুরছেন কেন? তুমি যদি আবারও জ্ঞান হারাতে ধরো তাহলে তোমাকে যেন ধরতে পারি। আপনি আমাকে ধরবেন কেন? আপনার তো মানুষের অভাব নেই, তাদেরকে গিয়ে ধরুন। তিশা ব্যালকনি থেকে রুম, তারপর রুম থেকে বাইরে গেল। ওসমান ব্যালকনিতে আহাম্মক হয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে ব্যঙ্গ করে বলল, যাক বাবা, আমার আবার কোলে নেওয়ার মানুষ কোথায়? মানুষ বলতে একটা গাধা বোন আছে, আর বাড়ি সাজিম আছে। ওদের দুজনকে কোলে নিলে মানুষ আমাকে পাগল বলবে না? তার চেয়েও বড় কথা, ওরা যদি আমাকে গে ভাবে। ছ্যাঃ, নিজের বউ হয়ে এমন একটা কুবুদ্ধি দিল কিভাবে? ডন আন্টির মুডটা ভীষণ খারাপ। আজিমের এমন অবস্থা উনি সত্যি সহ্য করতে পারেনি।
এতদিন পিছু ছাড়ানোর জন্য দোয়া করেছে আর আজ ওর শান্তির জন্য দোয়া করছেন। এই দোয়া করছেন যেন ও মারিয়াকে নিজের করে পায়। আজিম কিছুক্ষণ ওনার সাথে বসে থাকার পর চলে গেছে। ডন আন্টি ওকে খাওয়ার জন্য অনেক জেদ করেছে, কিন্তু ও খেতে রাজি হয়নি। না খেয়ে চলে গেছে। তারপর থেকে ডন আন্টির মনটা ভীষণ খারাপ। ঠিক এই সময় মেঝের উপর টর্নেডো তুলে মারিয়ার আগে গজগজ করতে জোরে জোরে হেঁটে সেখানে আসে। সোজা এসে ডন আন্টির পাশে ধপ করে বসে দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, ওই ভোটকার বাচ্চা আমার ফোন রিসিভ করছে না। তার উপর আমার কল যেন ওর ফোনে না আসে সেজন্য ফোনটাই অফ করে রেখেছে। ডন আন্টি, এখন আপনিই বলুন এই ভোটকাকে কী শাস্তি দেওয়া যায়? ডন আন্টি চুপ করে ওর কথাগুলো শোনেন, তারপর কণ্ঠটা কঠিন করে বলতে লাগলেন, তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়ায় তোমার বাবা ওকে অপমান করেছে। মারিয়া রাগ পড়ে গেল। ও চৌকিতে ডন আন্টির দিকে তাকায়। কয়েক মিনিট চুপ করে থেকে ও কিছু ভাবলো। তারপর হুট করে আবারও রাগান্বিত গলায় বলতে লাগলো, তো ওই ভোটকা কি আমাকে সেটা বলতে পারেনি? মেয়েদের মতো অভিমানী হয়ে ফোন কে অফ করতে বলেছিল? ডন আন্টি অস্পষ্ট স্বরে বলে। ও কান্না করছিল মারিয়া। মারিয়া একদম চুপ হয়ে গেল। কণ্ঠটা একটু নরম করেও বলতে লাগলো, উনি কখন এসেছিলেন আপনার কাছে? সকালে এসেছিল, কিছুক্ষণ আগেই চলে গেল। মারিয়া আবারও চুপ থাকলো। তারপর হুট করে ফোন বের করে কারো নাম্বারে ডায়াল করতে লাগে। ডন আন্টি ওর দিকে চুপচাপ তাকিয়ে থাকে। ফোন রিসিভ হতে মারিয়া বলতে লাগলো, বাপি, গতকাল কি অকাম করেছো তুমি? মোহাম্মদ আলী অবাক গলায় বলেন, কি করেছে মামুনি? আমি তোমার একমাত্র মেয়ে না? ছোট থেকে তোমার বাধ্য মেয়ে হয়েছিলাম না? হ্যাঁ, হ্যাঁ ছিলে তো, এবং এখনো তুমি আমার বাধ্য মেয়ে। আমি কখনো একদম না মামুনি, তোমার মতো মেয়ে পেয়ে আমি সত্যি ভাগ্যবান। আজকালকার বাচ্চাদের মতো তুমি একদম বেয়াদব নও। কিন্তু হঠাৎ এসব প্রশ্ন কেন? অতিরিক্ত খরচ করেছি? তোমাকে চাপ দিয়েছি কোনো কিছুর জন্য? কোনো কিছু পাওয়ার জন্য বেহুদা জেদ করেছি? এত ভালো মেয়ে হয়ে কী লাভ হলো আমার? আমি যা মনে প্রাণে চাই, হৃদয়ের গভীর থেকে ভালোবাসি, তাকে তুমি এভাবে অপমান করলে? তুমি কিসের কথা বলছো মামুনি? তোমাকে কষ্ট দিয়েছি এটা তো স্বপ্নেও করতে পারি না। সেই জন্যই তো বাস্তবেই করে দেখিয়েছো। আমি কিছু বুঝতে পারছি না, তুমি ঠিক কি বলতে চাচ্ছো বলো তো? অত বুঝতে হবে না, শুধু জেনে রাখো আমি তোমার উপর ভীষণ রেগে আছি। কেন মামুনি, কি করলে তুমি খুশি হবে বলো? একজন তোমাকে আজ চিঠি লিখবে, সেই চিঠিতে সে যা চাইবে তাই তোমাকে দিয়ে দিতে হবে। কে চিঠি লিখবে? আহা, এত প্রশ্ন করছো কেন? তবে হ্যাঁ, এটা বলতে পারি, চিঠি লেখা মালিকটাকে আমি খুব ভালোবাসি। ওকে, বাই। মারিয়া ফোনটা কেটে দেয়। ডন আন্টি ভ্রু কুঁচকে বলতে লাগলো, তুমি ঠিক কি করতে চাচ্ছ বলো তো? আমি ফাটাফাটি ক্যাচাল করতে চলেছি। তার আগে ওই ভোটকাকে যদি শ্বাস টান না উঠিয়েছি, তাহলে আমার নামও মারিয়ানা। পুরোটা সকাল তিশা ওসমানকে পাত্তা দেয়নি, কথাও বলছে তারা তারা। ওসমান খুবই হতাশ। তবুও তিশার কাছে গিয়েও বলতে লাগলো, শোনো, তিশা কাট কাট গলায় বলল। কান আছে আমার, যা বলার বলুন। ওসমান মনে মনে ব্যঙ্গ করে বলে, কান থাকলেও চোখ নেই, নয়তো আমার ভালোবাসা এই বেয়াদব বেটির চোখে পড়ে না কেন? কিন্তু মুখে কিছু বলে না। আজকে অনেক স্পেশাল একজন মানুষ আসবে, একটু সাজুগুজু করে থেকো। তিশা চৌকিতে ওসমানের দিকে তাকায়। ওসমান শার্ট হাতে ওয়াশরুমে যেতে যেতে বলে, আমিও যাই, একটু সুন্দর করে গোসল করি। ওসমান চলে যেতে গেলে ওসমান যায় গোসল করতে। এদিকে তিশা পড়ে যায় চিন্তায়। ও বিড়বিড় করে বলতে লাগলো। নিশ্চয়ই আজ ওনার ক্রাশ আসবে। তিশার অস্বস্তি হতে লাগলো। ও দ্রুত জোরে জোরে শ্বাস নিতে লাগলো আর বলতে লাগলো, রিল্যাক্স, রিল্যাক্স। প্যানিক করিস না তিশা, প্যানিক করিস না। তিশা নিজেকে সামলে নেয়। হুট করে ওসমানের বলা কথাটা ওর মাথায় আসে। ও বিছানা থেকে নেমে বলতে লাগলো, সাজতে বললেন না? আজ এত সুন্দর করে সাজবো যে আপনার ক্রাশের থেকেও আমাকে বেশি সুন্দর লাগবে। তিশা কাবার্ড খুলে শাড়ি খুঁজতে লাগলো। কোন শাড়িটা পরলে ওকে বেশি সুন্দর লাগবে সেটাই খুঁজতে লাগলো। অনেক খোঁজাখুঁজির পর ল্যাভেন্ডার কালার একটা শাড়ি বের করে নেয়। ওসমানের গোসল করতে সময় লাগবে, তাই রুমের দরজা বন্ধ করে ও দ্রুত শাড়িটা পরে নেয়। ও শাড়ি পরার পরপরই ওসমান ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। তিশার দিকে নজর যেতেই ও মনে মনে বলে, ইস, আর একটু আগে বের হলে ভালো হতো। কথাটা বলে ওসমান হাসতে লাগলো। তিশা ওর দিকে তাকালো না।
ও ব্যস্ত শাড়ির কুচি ঠিক করতে। ওসমান মাথা মুছতে মুছতে ওর দিকে তাকায়, তারপর গলা খাকারি দিয়ে বলে। সাহায্য লাগবে? তিশা কাট কাট গলায় বলে। আমার হাত নেই। ওসমান দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বলে। কেমন ডাইনি বউ। তিশা বেশ কিছুক্ষণ ঠিক করার চেষ্টা করে, কিন্তু একা একা ভালোভাবে ঠিক করা যাচ্ছে না। তাই একটু চিন্তা ভাবনা করে ও কঠিন গলায় বলতে লাগলো। একটা মেয়ে সমস্যায় পড়েছে আর আপনি বসে বসে ফোন চালাচ্ছেন। ভীষণ বেহায়া লোক তো। ওসমান আহাম্মক হয়ে গেল। ও হতবাক গলায় বলতে লাগলো। আমি তো সাহায্য করতেই চেয়েছিলাম, তুমি তো মানা করে দিয়েছো। আশ্চর্য, মানা করে দিয়েছি জন্য আর সাহায্য করার চেষ্টা করবেন না? কেমন পুরুষ মানুষ আপনি? ওসমান কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে আছে। এতটা প্যাচে কোনোদিন পড়েনি। ও অস্পষ্ট স্বরেই বলতে লাগলো। মেয়েদের মন থেকে অনুপ্রাণিত হয়েই হয়তো জিলাপি আবিষ্কার করা হয়েছিল। তিশা গলা উঁচিয়ে বলল। কি হলো, সাহায্য করতে আসছেন না কেন? আপনাকে বিছানা থেকে এখানে আনার জন্য কি এখন পালকি পাঠাতে হবে? ওসমান তৎক্ষণাৎ বিছানা থেকে নামে, তারপর তিশার সামনে গিয়ে হাঁটু মুড়ে বসে শাড়ির কুচি ঠিক করে দিতে লাগলো। ঠিক করা হওয়ার পর ওসমান ওখানেই থাকলো। তা দেখে তিশা খ্যাপাটে গলায় বলল। উঠছেন না কেন? আমার শাড়ির সাথে প্রেমের সম্পর্ক তৈরি করতে চাচ্ছেন? ওসমান উঠে দাঁড়ায়, তারপর অত্যন্ত শীতল দৃষ্টিতে বইয়ের দিকে তাকায়। ওর আজ ভীষণ অসহায় লাগছে। মেয়েটা নিশ্চয়ই জ্ঞান হারানোর সময় নিজের ভালো মানসিক গুণটাও হারিয়ে ফেলেছে, নয়তো একদিনে এত ডাইনি হয়ে যাবে কিভাবে। ওসমান রুম থেকে বেরিয়ে যায়। ওর গমন পথের দিকে এক পলক তাকিয়ে তিশা বলতে লাগলো। এই নীল শার্টটা কে পরতে বলেছিল? আপনাকে যে ভীষণ সুদর্শন লাগছে। আপনার ওই ডাইনি ক্রাশের চোখে আমি মরিচের গুঁড়া ছুঁড়ে মারবো, যেন ও আপনাকে দেখতে না পারি। কুটিল পরিকল্পনা করা শেষ করে তিশা এবার মাথার চুল আঁচড়াতে লাগলো। ভেজা থাকায় চুলগুলো খুলেই রাখলো। দুহাত ভর্তি করে ম্যাচিং চুড়ি পরে ঠোঁটে হালকা লিপস্টিক আর চোখে কাজল দিল। সবশেষে মাথায় ঘুমটা দিয়ে কিরে বাবা, এক কথা কয়বার। ওসমান সোফাকে বসে কারোর সাথে কথা বলছে। তিশা এগিয়ে গেল শোনার জন্য। কানে আসে। এসে গেছো? আচ্ছা দ্রুত আসো। তিশা গম্ভীর মুখে দরজার দিকে এগিয়ে গিয়ে উকি ঝুঁকি দেয়। 5 মিনিট উকি ঝুঁকি দেওয়ার পর কলিং বেল বেজে ওঠে, কিন্তু তিশা দরজা খুলতে যেতে পারলো না। কারণ টানা উকি ঝুঁকি দেওয়ার কারণে ওর কোমর খানিকটা বেঁকে গেছে। সেটাই মেরামত করতে করতেও বলে। শালা, এই বয়সে কোমরের এই দশা? ছেলের বউকে জ্বালানোর আগে মনে হয় পটল তুলতে হবে। ওর কথা বলার মাঝে সানিয়া শেখের সাথে ওসমানের ক্রাশ আসতে লাগলো। তিশা চোখ সরু করে সেদিকে তাকায়, কিন্তু সানিয়া শেখের আড়ালে থাকার কারণে ও দেখতে পাচ্ছে না। হুট করে ক্রাশের মুখটা সামনে আসতেই তিশা আহাম্মক হয়ে গেল। ওসমান 32 পাটি দাঁত বের করে সেদিকে এগিয়ে এসে উচ্ছ্বাসিত গলায় বলল। বর্ষা আপু, আমার ছোটবেলার একমাত্র ক্রাশ। দ্রুত ভেতরে আসো। বর্ষা হেসে ফেলে বলে। আমি তো জ্বালাতেই চাই, সো বারণ করে লাভ নেই। সানিয়া শেখ হতাশার শ্বাস ফেলে বললেন। তোমাদের দুজনের নাটক দেখলে আর বাঁচি না বাবু। কথাটা বলে উনি ভেতরে চলে যান। বর্ষা তিশার সামনে গিয়ে মুচকি হেসে বলে। তিশার লজ্জায় বাদরের মতো মুখ করে লাল হয়ে আছে। তার মানে ওসমান ওকে পছন্দ করেই বিয়ে করেছে। বর্ষা চলে যায়। ওসমান তিশার সম্মুখে এসে বলে। ও বলতে ভুলে গিয়েছিলাম, আমার ক্রাশের একটা স্বামী আর একটা ছেলেও আছে। তিশা হাসতে হাসতেই বলে। একটু পর ও কণ্ঠটা অত্যন্ত নরম করে বলল। জি স্বামী, বুঝতে পেরেছি। আপনার হয়তো ক্ষুধা লেগেছে। ওসমানের চোখ বড় বড় হয়ে গেল। তা দেখে তিশা বলল। কি হলো, দাঁড়িয়ে থাকতে তো মনে হয় আপনার কষ্ট হচ্ছে। প্লিজ গিয়ে বসুন। আপনাকে কষ্টে দেখলে আমার শ্বাস টান উঠে যায়। ওসমান হতবাক গলায় বলে। আল্লাহ আল্লাহ, একটা গিরগিটি যে আমার বউয়ের রূপ ধরে আমার সাথে এতদিন ছিল সেটা জানতাম না তো। তিশা খিলখিলিয়ে হেসে বলে। চা দুষ্টু। বারিশ গম্ভীর মুখে বসে আছে। আয়শা ওর হঠাৎ এমন পরিবর্তন হওয়ার কারণ বুঝতে পারলো না। রুম গোছানো শেষ করে ও বারিশের পাশে গিয়ে বসে। বারিশের মুখভঙ্গি এখনো অপরিবর্তিত। তা দেখে আয়শা গলা খাকারি দিয়েই বলল। শুনুন। বারিশ নিশ্চুপ, কোনো জবাব এলো না। আয়শা একটু চুপ থেকে ওর কাঁধে হাত রেখে বলতে লাগলো। কি হলো শুনুন। এবারেও কোনো জবাব নেই। আয়শা এবার নরম গলায় বলতে লাগলো। ভার্সিটিতে কিছু হয়েছিল? কোনো কারণে কি মেজাজ খারাপ হয়ে আছে? বারিশ এবার মুখ খুলে বলল। বিশ্বাস করো গাধা, এই বেয়াদব স্টুডেন্টগুলোকে আমি উল্টো লটকিয়ে বাছায় শপথ শপথ করে বাড়ি মারবো। আয়শা বুঝে গেল বারিশ বেশ ক্ষেপে আছে আজ। তাই ও বারিশকে টেনে নিজের বুকের সাথে জড়িয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো।
আর বলল, হয়েছে, এতে রাগ করতে হবে না। সুযোগ বুঝে ওদের উল্টো লটকে পিটায়েন। বারিশ পেটানোর কথা ভুলে গেল। আয়শা ওকে নিচ থেকে জড়িয়ে ধরেছে। এটা পৃথিবীর সবচেয়ে অদ্ভুত ঘটনার মধ্যে একটা। আয়শা ওর মাথার চুলগুলো এলোমেলো করে দিয়ে বলতে লাগলো। আপনারা তো রাগ নিয়ে কি করি বলুন তো? বারিশ নিজের বুকে শক্ত করে ধরে নিজের কাছাকাছি এনে বলল, এই রাগ তো শুধু স্টুডেন্টদের জন্য, তোমার জন্য তো শুধু ভালোবাসা রয়েছে স্নো হোয়াইট। আয়শা লাজুক হাসলো। বারিশ ওর ঘাড়ে মুখ ডুবিয়ে দিয়ে বিড়বিড় করে বলতে লাগলো। তুমি একটু ওদেরকে বকে দিও তো, আমার সাথে কেমন কেমন করে। আয়শা মনে মনে বলল, ওরা কেমন কেমন করে নাকি আপনি কেমন কেমন করেন সেটা আমি বেশ ভালো করেই জানি। অ্যানাকোন্ডা সাপ। কিন্তু মুখে বলল, আমার বেচারা বাচ্চাটার সাথে ওরা এমন করলে ওদের থেকে পরকালে গিয়ে হিসাব নেওয়া হবে। আপনি কষ্ট পাবেন না একদম। বারিশ বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বলল, থাক, আপনি আর ওদের কথা ভেবে মন খারাপ করে থাকবেন না। আপনি না আমার ভালো স্বামী, সো হাসি খুশি হয়ে যান তো। বারিশ বউকে নিজের সাথে জড়িয়ে রেখে বলতে লাগলো, হুম, তুমি যা বলবে তাই করবো সোনা বউ। হঠাৎই বারিশের ফোন বেজে ওঠে। ও ফোনটা রিসিভ করে বলল, অপর পাশ থেকে কিছু বলা হয়। সাথে সাথে এতক্ষণের আদুরে গলার কথা বারিশের মুহূর্তে কণ্ঠের মধ্যে পুরুষালী গাম্ভীর্যতা এনে বলতে লাগলো। হ্যাঁ বল। বিপরীতে বারিশ পাশে আবারও কিছু বলা হলো। হ্যাঁ আসি, দাঁড়া। বারিশ একই টোনে বলতে লাগলো। ফোন কেটে দেওয়ার পরপরই বারিশ আবারও বাচ্চাদের মতো করে আয়শাকে জড়িয়ে ধরল। তা দেখে আয়শা হেসে ফেলে এবং বলে, এই বাচ্চামো রূপটা কি শুধু আমার জন্য? হ্যাঁ শুধুমাত্র তোমার জন্য। বাই দ্য ওয়ে, কে ফোন দিয়েছিল? তোমার ভাই দাওয়াত দিয়েছিল আজকে দুপুরে, সেজন্যই ডাকছে। চলুন যাই। বারিশ আয়শাকে আরো শক্ত করে ধরে বাচ্চাদের মতো জেদ করে বলে। না যাবো না, তোমার ভাইও যদি আমার সাথে কেমন কেমন করে। আয়শা জোরে জোরে হেসে উঠে বলে, ওরে, নাটক বন্ধ করুন। আপনি সকলের 12টা বাজান, আপনার 12টা বাজানোর ক্ষমতা কারো নেই। তোমার আছে তো স্নো হোয়াইট, আমার মতো একজন সুপুরুষকে মুহূর্তের মাঝে অ্যাডলফ খান বানানোর ক্ষমতা নিয়ে ঘোরো তুমি। বর্ষা চলে আসার কিছুক্ষণের মধ্যে বায়েজিৎ আর বীর চলে এসেছে। আসার পর থেকে বায়েজিৎ ওসমানের দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে আছে, কারণ ওসমান ওকে দেখিয়ে দেখিয়ে বর্ষাকে বলছে। তুমি দিন দিন এত গ্লো করছো, এর রহস্য কি? বায়েজিৎ তৎক্ষণাৎ জবাব দিল, আমি ওর খেয়াল ঠিক মতো রাখছি, সেজন্যই ও এত গ্রো করেছে। ওসমান কিংবা বর্ষা কেউই ওর কথাকে পাত্তা দিল না, বরং শুনেও না শোনার ভান করে থাকলো। এতে করে বায়েজিৎ আরো বেশি জ্বর করে জ্বলতে লাগলো। ওর আশেপাশে তাকাতে লাগলো। তিশা ওর শাশুড়ি মায়ের সাথে গল্প করছে। বায়েজিৎ বীরকে বলল। এই বেড়া শোন। বীর ওর দিকে এগিয়ে এলো। হ্যাঁ বাবা বলো। তোমার তিশা মামিকে ডেকে আনো তো। কেন, তোমারও তো মুখ আছে বাবা। বললো। বায়েজিৎ ভ্রু কুঁচকে ছেলের দিকে তাকিয়ে বলে, আমি আমার মুখ ব্যবহার করতে চাচ্ছি না, তাই তুমি ডেকে আনবে। মিঠু, তুমি তো মুখ ব্যবহার করেই তো আমার সাথে কথা বলছো। বায়েজিৎ চোখ বন্ধ করে নিজের রাগ নিয়ন্ত্রণ করে, তারপর দাঁত চেপে বলে, নিজের গুন্ডা মামুর সাথে থাকতে থাকতে নিজে ওর মতো গুন্ডা হওয়ার চেষ্টায় আছো। বারিশ ওর দিকে এগিয়ে আসতে আসতে বলে, আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমি বর্তমানে একজন শিক্ষক, আর একজন শিক্ষককে আপনি গুন্ডা বলতে পারেন না। বায়েজিৎ ওকে এমন ভাবে ইগনোর করলো যেভাবে ওসমান আর বর্ষা ওকে ইগনোর করেছিল। বারিশের অবশ্য লজ্জা লাগেনি। ও বউকে নিয়ে ওসমানের দিকে এগিয়ে গেল। আর এদিকে বায়েজিৎ পুনরায় ছেলেকে বলতে লাগলো, 1 মিনিটের মধ্যে ডেকে আনবে, নয়তো গাছের সাথে উল্টো লটকিয়ে তোমাকে পিটাবো। বীর মুখটা অসহায় করে বলল, সবাই শুধু আমাকে মারার হুমকি দেয়। আমি বড় হয়ে সিআইডি অফিসার হয়ে তোমাদের শপথ করে মারবো। কথাগুলো মনে মনে বলল, তাই বায়েজিৎ শুনতে পেল না। এগুলো মুখের উপর বলার মতো যুবকের পাটা বীরের এখনো হয়নি। ও 1 মিনিটও না পারলেও 2 মিনিটে তিশাকে ডেকে আনলো। তিশা আসার সাথে সাথে বায়েজিৎ বলতে লাগলো, বীর, তুমি অন্য কোথাও যাও। বীর কিছু না বলে তৎক্ষণাৎ চলে গেল। ও এখন নিজের সুন্দরীর কাছে যা, শুধুমাত্র সুন্দরী ওকে সবচেয়ে বেশি পাত্তা দেয়। এদিকে তিশা বলল, আমাকে ডেকেছিলেন ভাইয়া? বায়েজিৎ গলা খাকারি দিয়ে বলল, হ্যাঁ, মন দিয়ে শুনবে। জি ভাইয়া বলুন। আপনি তো পরিস্থিতি দেখতেই পাচ্ছেন। তিশা ভ্রু কুঁচকে বলতে লাগলো, আপনার ভুঁড়ি বেড়ে যাচ্ছে এটা। বায়েজিৎ থতমত খেয়ে গেল। ও দ্রুত নিজের প্যাট লুকিয়ে গলা খাকারি দিয়ে বলল,
ওইসব দেখতে বলছি না। আমি এটা বলতে চাচ্ছি যে আপনার স্বামী যে আমার বউয়ের সাথে অনবরত ফ্লার্ট করে যাচ্ছে, তাতে আপনার কোনো যায় আসে না? তিশা চৌকিতে পিছে ঘুরে ওসমান আর বর্ষার দিকে তাকায়। ওরা দুজনেই হেসে হেসে কোনো বিষয় নিয়ে আলোচনা করছে। সেখান থেকে নজর সরিয়ে তিশা বলতে লাগলো, সত্যি কথা বলতে কি আমার যায় আসে? আমি ওনাকে অন্য কারোর সাথে মানতে পারছি না, যদিও সেটা বর্ষা আপুই হোক না কেন। মাজিদ টেবিলের উপর হালকা থাপ্পড় দিয়ে বলল, এক্সিলেন্ট। এটা এতদিন ধরে সহ্য করে আসছি আমি। আমি ওরা ইচ্ছে করেই এমনটা করে, তবুও আমি সহ্য করতে পারি না। তাই একটা কাজ করতে চাই আমি। কি কাজ? মারিয়া গম্ভীর মুখে বসে আছে। ও চিরুনি তল্লাশি করার পর আজিমের দেখা পেয়েছে। আজিম একটা লেকের পাড়ে চুপচাপ বসেছিল। দুজনে অনেকক্ষণ থেকে নীরবতা পালন করে চলেছে। নীরবতা ভেঙে মারিয়া কাট গলায় বলল, অফিসে না গিয়ে লেকের পাড়ে বসে সুন্দরী সুন্দরী মেয়ে খুঁজছেন? আজিম জবাব দিল না। ওর মুডটা ভয়াবহ খারাপ হয়ে আছে। মারিয়া সেটা এক দেখাতেই বুঝেছে। তবুও সে বিষয়ে একটা প্রশ্ন করেনি। জবাব না পেয়ে ও পুনরায় বলতে লাগলো, আল্লাহ আল্লাহ, এখন কথার উত্তরও দিবেন না? আজিম স্পষ্ট স্বরে বলল, আমি চাকরিটা ছেড়ে দিব। কেন? আপনি কি ঘুষ দিয়ে চাকরিটা পেয়েছিলেন? আপনি ভালো করেই জানেন আমি অমন না। তাহলে নিজের যোগ্যতা দিয়ে কোম্পানির ম্যানেজার হয়েছেন। আপনার মতো দক্ষ ব্যক্তি যদি চাকরি ছেড়ে দেয়, তাহলে তো আমার বাপির ব্যবসায় লালবাতি জ্বলে যাবে। আজিম উদাস নয়নে লেকের টলটল করতে থাকা পানির দিকে তাকিয়ে বলতে লাগলো, যোগ্য মানুষের অভাব হবে না। তা ঠিক, দুনিয়ায় অনেক দক্ষ আর যোগ্য মানুষ রয়েছে, কিন্তু আপনার মতো সৎ হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় না। মারিয়া প্লিজ, ওই বিষয়ে আর কোনো কথা বলতে চাচ্ছি না। মারিয়া কিছুক্ষণের জন্য মুখ বন্ধ করে রাখলো। এই ভটকা, শুনুন। জি বলুন। তবে আবারও মুখ খুলে বলতে লাগলো। মারিয়া আজিমের চোখে চোখ রেখে অত্যন্ত রাগান্বিত গলায় বলল, আপনার সাহস তো কম না। আপনি আমার ফোন ইগনোর করছিলেন কেন? মুড ছিল না কথা বলার। থাকবে কিভাবে? আমার বাপির সাথে কথা বলার মুড ছিল যে আপনার। একটা আধবুড়ো মানুষের সাথে কথা বলার এত কুড়কুড়ানি যে সোজা কফি শপে নিয়ে গিয়েছিলেন। নিজের নাতি নাতনি দাদিকে তো কোনোদিনও নিয়ে যাওয়ার ইচ্ছে পোষণ করেননি। আজিম এক পলক মারিয়ার দিকে তাকায়, অতঃপর চোখ সরিয়ে নিয়ে বলল, তারপরে কি কি হয়েছে সেসব নিশ্চয় জানো। হ্যাঁ জানা। শালা ভোটকা, আমার কথা না শুনে কে বলেছিল কফি শপে নিয়ে যেতে? আপনাকে আমি চিঠিতে কি বলেছিলাম মনে নেই? তাতে কি আসে যায়? অবশ্যই যায় আসে। আমাকে বিবাহ করতে চাইলে অবশ্যই আমার বাপিকে চিঠি লিখতে হবে, এবং সেটা আজকেই। পাগলামি করছেন কেন? আপনার বাবা আপনার সাথে আমাকে বিয়ে দিবে না। বললেই হলো, বিয়ে তো আমি আপনাকেই করব। নাতি নাতনিদের কথা আপনি না ভাবলেও আমি অবশ্যই ভাববো। ওরা সুন্দর একটা কাহিনী শোনা ডিজার্ভ করে। কী সব বলছেন বলুন তো। যা বলছি ঠিক বলছি। আপনি আমার বাপিকে এখনই একটা চিঠি লিখে ফেলুন। না, লিখব না। মারিয়া নিজের ব্যাকপ্যাক থেকে একটা চাকু বের করে সেটা আজিমের গলায় ধরে দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, এই ভোটকা, লিখুন, এক্ষুনি চিঠি লিখুন। আপনার এত নটাঙ্কি সহ্য করার মতো টাইম আপাতত নেই। আজিম চোখ বড় বড় করে ওর দিকে তাকায়। তা দেখে মারিয়া ভ্রু নাচিয়ে বলে, এভাবে দেখে লাভ নেই। চিঠি লিখতে বলেছি, আপনি চিঠি লিখুন। আমি যে কতটা ডাইনি সেটা শুধু আমিই জানি, তাই 1 মিনিটের মধ্যে লেখা শুরু করুন। মারিয়া এখন ওর গলার কাছে চাকুটা ধরে আছে। আজিম হতভম্ব অবস্থায় ওর দিকে তাকিয়ে আছে। মারিয়া রঙিন কাগজ আর কলম বের করে দিয়ে বলতে লাগলো, লিখুন। আজিম ঢোক গিলে কাগজটা নিয়ে নেয়। লিখতে ধরলে ওর অস্বস্তি হতে লাগলো। ও বলতে লাগলো, রঙিন কাগজে লিখব? আমি কি মেয়ে মানুষ? বেশি ঢং করবেন না তো। দেখুন, লিখুন দ্রুত। লেখা যদি খারাপ হয় তাহলে আপনাকে নাক খত্তে হবো। আজিম কপাল কুঁচকে মারিয়ার থেকে চোখ সরিয়ে নেয়। লিখতে ধরে চাকুটা গলায় বাজলো। ও বলে, এটা সরান, অসুবিধা হচ্ছে। মারিয়া তৎক্ষণাৎ চাকুটা গলা থেকে সরিয়ে নেয়, তবে একেবারে দূরে সরালো না, বরং ওর প্যাটে ধরে বলতে লাগলো, দ্রুত লিখুন, নয়তো পেট চিরে দিব। আজিম হতাশে শ্বাস ফেলে বিড়বিড় করে বলে, দূর বাপ, বেটির ডায়না আর বাইজিৎ বীরের সাহায্যে কয়েকটা বুনো ফুল জোগাড় করেছে। সেই ফুলগুলো সুন্দর করে বেঁধে সেগুলোই তিশার দিকে বাড়িয়ে দেয়।
তিশা তৎক্ষণাৎ ফুলগুলো নিয়ে নেয়। দূর থেকে সেই দৃশ্য দেখে ওসমান, আর ওসমানের ভ্রু কুঁচকে যায়। ও গম্ভীর মুখে চা পান করতে করতে বলল, এটা মনে হচ্ছে একটু বাড়াবাড়ি হয়ে গেল। বর্ষা ওর কথার জবাবে বলতে লাগলো। ওদের রাগারাগির বিপরীতে বাইজিৎ আর তিশার মুখে উজ্জ্বল হাসি। বাইজিৎ মুখে হাসি বজায় রেখে ফিসফিসিয়ে বলে, ভাবি, আপনার মুখের হাসি একটু চওড়া করুন। দেখে মনে হচ্ছে কেউ পিস্তল ঠেকিয়ে আপনাকে জোর করে হাসাচ্ছে। তিশা নিজের হাসি আরো খানিকটা বাড়ানোর চেষ্টা করে বলে। এবার ঠিক আছে? বাইজিৎ হাসার অভিনয় করে বলে। তিশা হাসা অব্যাহত রেখে দাঁতে দাঁত চেপে বলে, আপনি আমাকে কটকটে বললেন, আর নিজে যে বিটকেলের মতো হেসে চলেছেন সেটা? মুখে হাসি রেখে বাইজিৎ বলল, একদম না, বরং আপনাকে দেখে কটকটি হাসির ফিল পাচ্ছি। বিটকেল তবুও যথেষ্ট হ্যান্ডসাম। আপনি প্লিজ হাসিটা পরিবর্তন করুন। তিশা নিজের হাসির স্টাইল খানিকটা পরিবর্তন করে বলল, এটা নিশ্চয়ই ঠিক আছে। প্রশ্নই ওঠে না। এবার তো পেকাটির মতো হাসছেন আপনি। তিশা তৎক্ষণাৎ চোখ বন্ধ করে ফেলে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে লাগলো। হাসি অব্যাহত রেখে অত্যন্ত গম্ভীর গলায় বলল, আপনাকে আমি যে কোনো মুহূর্তে শ্যুট করে দিতে পারি। মুখটা প্লিজ বন্ধ রাখুন। আপনার মতো রাক্ষসের সাথে বর্ষাপুর বিয়ে কিভাবে হলো? আমি আমার শ্বশুর বাবাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে বিয়েতে রাজি করিয়েছিলাম। আমার বুদ্ধিকে ছোট চোখে দেখবেন না। সেটাই, চাটু মারা ছাড়া আপনার মতো পোড়া বেগুনের সাথে বর্ষাপুর বিয়ে দিতে মামুন আঙ্কেল জীবনও রাজি হতেন না। বাইজিৎ একটু শব্দ করে হেসে বলতে লাগলো, কি সুন্দর অপমান করেছেন। ওসমানের মতো কোটার সাথে আপনাকে বেশ মানাবে। তিশা সবার সামনে সমান তালে হেসে বলতে লাগলো, আমাদের তাও মানায়। হ্যাঁ, আপনাকে তো বান্দর লাগে। আর বর্ষাপু বীর হচ্ছে মুক্তোর মালা। আমি বান্দর হয়ে আপনি বান্দরই। যাক, এটা অন্তত স্বীকার করলেন যে আপনি একটা বাদর। ওরা এভাবেই হাসি মুখে একে অপরকে অপমান করতে লাগলো। অন্যদিকে দূরে বসে থাকা ওসমান আর বর্ষা একই সাথে টেবিলের উপর ধুম করে একটা ঘুষি মেরে সহস্বরে বলে উঠল। আজিম বুক ভরে সাহস সঞ্চার করে অফিসে এসেছে। ওর হাতে রঙিন চিঠি। সেই চিঠিটাও যথাসম্ভব লুকিয়ে রাখার চেষ্টা করছে। যতই হোক, একজন পুরুষ মানুষের হাতে রঙিন চিঠি দেখলে মান সম্মানের একটা ব্যাপার আছে। ও সরাসরি মোহাম্মদ আলীর কেবিনে গেল না, স্টাফের দ্বারাই চিঠিটা ওনার কাছে পৌঁছাবেও। ওর মারিয়ার বলা কথাটা মনে পড়ে। আপনি চিঠিতে যা যাবেন ভাবি আপনাকে তাই দিবে, সে অনুযায়ী চিঠি লিখবেন, ওকে? আজিম সেই অনুযায়ী চিঠি লিখেছে। ও চিঠিটা হাতে নিয়ে সেটার দিকে তাকিয়ে মৃদু হাসলো। স্টাফকেও ডেকে পাঠিয়েছে। স্টাফরা এসে বলতে লাগলো। হ্যাঁ, ডেকেছি। আজিম সামান্য হেসে বলল, আমি ঠিক আছি, কিছু লাগবে না। তুমি শুধু এই চিঠিটা স্যারকে দিও। স্টাফ চিঠিটা নিয়ে চোখ বড় বড় করে বলল। আজিম হেসে ফেলে বলল। আজিমও হেসে ফেলে, বলে, দেখ, বাসের মতো বুড়োর সাথে লাভ লেটার বিনিময় করে লাভ আছে? স্টাফটা দ্বিধাদ্বন্দ্ব নিয়ে মোহাম্মদ আলীর কেবিনের দিকে চলে যায়। এদিকে আজিম ওর গমন পথের দিকে তাকিয়ে উদাস হাসি হাসে। আরো কয়েক মিনিট বসে থাকার পর ও ক্লান্ত পায়ে অফিস থেকে বেরিয়ে গেল। অন্যদিকে চিঠির দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে থেকে মোহাম্মদ আলী কাটকাট গলায় বললেন, অসভ্য, আমাকে লাভ লেটার দিচ্ছ। আমার ওয়াইফ জানতে পারলে আমার কি অবস্থা করতে পারে সেটা জানো তুমি? জানবে কিভাবে? আমি তো কোনোদিনও বলিনি। কথাটা বলে স্টাফ চলে গেল। মোহাম্মদ আলীর স্মরণে সবকিছু চলে এলো। আজিমের বলা কথাগুলো আর মেয়ের বলা কথাগুলো। এবার উনি সব বুঝতে পারলেন। সাথে সাথে ওনার মুখটা গম্ভীর হয়ে গেল। উনি দাঁতে দাঁত চেপে বললেন, ওই ওয়েসবুকটা আমার মেয়ের ব্রেন ওয়াশ করেছে। কি চেয়েছে কে জানে। মোহাম্মদ আলী চিঠির ভাঁজ খুলে চিঠিটা পড়তে শুরু করেন। দেখ, বসের মতো বুড়োর সাথে লাভ লেটার বিনিময় করে লাভ আছে? সেটা না হয় স্যারই এক সময় বলবেন। এবার তুমি যাও তো। প্রিয় স্যার, আপনি অবশ্যই আমার প্রিয় স্যার। আপনার আন্ডারে কাজ করতে পেরে আমার অনেক ভালো লেগেছে। হয়তো আর কাজ করা হবে না। আপনার মেয়েকে আমি সত্যিই ভালোবাসি এবং ভবিষ্যতেও বাসবো, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি যেহেতু এই সম্পর্কটায় রাজি না, তাই আমি চাকরি থেকে অব্যাহতি নিলাম। আমার আপনার কাছে শুধু একটাই চাওয়া, আর সেটা হচ্ছে আমার জায়গায় অন্য কাউকে ম্যানেজার পদে নিয়োগ দিন। ভালো থাকবেন স্যার। আপনার মেয়েকে নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আপনি যাকে ওর জন্য ভালো মনে করবেন তার সাথেই ওর বিয়ে দিবেন। বিদায়। এটি আপনার নগণ্য কর্মচারী আজিম ইসলাম। চিঠিটা পড়ে মোহাম্মদ আলী যেন হাফ ছেড়ে বাঁচেন। উনি স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, তা উল্টাপাল্টা কিছু চাইনি।
চাইলে নাও করতে পারতাম না। আমার মেয়ের জীবন থেকে এই আগাছাটা অন্তত দূর হলো, শুক্রিয়া আল্লাহকে। মোহাম্মদ আলী চিঠিটা পুনরায় ভাঁজ করে ডাস্টবিনে ফেলে দেন। তৎক্ষণাৎ ওনার ফোনে একটা ফোন এলো। মারিয়া ফোন দিয়েছে। মোহাম্মদ আলী ফোনটা রিসিভ করে হাস্যোজ্জ্বল গলায় বললেন, হ্যাঁ মামনি, বলো। ভাবি চিঠি পেয়েছো? হ্যাঁ পেয়েছি। যা চেয়েছে তা দিবে তো? অবশ্যই দেবো, কেন দিব না। মারিয়া খুশিতে আত্মহারা হয়ে গেল। ও উচ্ছ্বাসিত গলায় বলতে লাগলো, শপিং করা তাহলে এখন থেকেই শুরু করি বাপি। কিসের জন্য? আমার ম্যানেজার পদ খালি হচ্ছে, এই উপর শপিং করবে? মারিয়া ভ্রু কুঁচকে বলল, মানে? মানে তোমার চিঠির মালিক তাকে ম্যানেজার পদ থেকে বাদ দেওয়ার অনুরোধ করেছে। মারিয়ার মাথা চক্কর দিয়ে উঠল। দেখো মামনি, তোমার কথা আমি রেখেছি। এরপর চিঠিতে কেউ কিছু চাইলে সেটা আমি পূরণ করতে পারবো না, একবারই শেষ। মোহাম্মদ আলী ফোন কেটে দেন। মারিয়ার মাথা চক্কর দিয়ে উঠল। মোহাম্মদ আলী পুনরায় বলতে লাগলেন। মোহাম্মদ আলী ফোনটা কেটে দেন। এদিকে মারিয়ার খুশি নিমেষে উধাও হয়ে গেল। ও ধপ করে মেঝেতে বসে পড়ে। ওর মুখের কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না, কেমন নির্জীব হয়ে বসে আছে। এভাবে অনেকক্ষণ অতিবাহিত হওয়ার পর ও হুট করে কেঁদে উঠে বলতে লাগলো, এমন কেন করলেন? আমাকে কেন চাইলেন না? কি নিয়ে কথা বলছো তোমরা? ওসমানের গম্ভীর গলায় করা প্রশ্নের জবাবে তিশা ছোট্ট করে উত্তর দিল, টপিকের কি অভাব আছে? এত গল্প করার হলে আমার সাথে গল্প করতে পারো। আল্লাহ, আপনি তো বর্ষাপুর সাথে গল্প করছেন। আপনারা সবসময় কথা বলার সুযোগই পান না, আজ যখন পেয়েছেন তো করুন না। বায়েজিৎ ওর কথা টেনে নিয়ে ওসমানকে বলতে লাগলো, উনি তো ঠিকই বলেছেন, তোমাদের দুজনের কত সুন্দর বন্ডিং। আমি বা উনি সেটা নষ্ট করতে তো পারি না। তোমরা বরং ওদিকে যাও। ওসমান নড়ল না। ওর পাশে বর্ষাও দাঁড়িয়ে আছে। শান্ত বর্ষার মুখটা আজও একটু গম্ভীর লাগছে। ওদের দুজনকে পাত্তা না দিয়ে তিশা বায়েজিৎকে বলতে লাগলো, আপনি তো এখনো যথেষ্ট সুদর্শন, নিশ্চয়ই বাল্যকালে প্রচুর মেয়ে আপনার জন্য পাগল ছিল। বায়েজিৎ বলতে লাগলো, এই প্রশ্ন তো আমার করার কথা। আপনি খুবই সুন্দরী। চুপ থাকো। বায়েজিৎ আর তিশা ওদের দুজনের দিকে তাকিয়ে বলতে লাগলো। কি সমস্যা? বর্ষা বায়েজিদের হাত টেনে ধরে ওকে নিয়ে যেতে যেতে বলল। কিন্তু বর্ষা ওনার সাথে কথা বলার বর্ষা বায়েজিৎকে টানতে টানতে অন্যদিকে নিয়ে গেল। একদম দূরে নিরিবিলি একটা জায়গা। ওদের গমন পথের থেকে চোখ সরিয়ে ওসমান বউয়ের পাশে বসে বলতে লাগলো, বায়েজিৎ ভাইয়া সুদর্শন? অবশ্যই সুদর্শন, দেখে কেউ বলবেই না ওনার বউ আছে, এমনকি একটা ছেলেও আছে। ওসমানের মুখটা অত্যন্ত গম্ভীর হয়ে গেল। ও তৎক্ষণাৎ বলে উঠল, এভাবে আমাকে তো কোনোদিন বলনি। আপনার কি ছেলে আছে? ওসমান চৌকিতে তিশার দিকে তাকায়, তারপর বিড়বিড় করে বলে, কাছেই যেতে দাও না, ছেলে হবে কিভাবে? ছেলে কি এখন আকাশ থেকে পড়বে? মনে মনে ওসব কুটিল কথা বললেও উপরে গলা খাকারি দিয়ে বলে, দেখো, নিজের স্বামী ব্যতীত অন্য কারো স্বামীর সাথে এত পীড়িতের আলাপ করা একদম উচিত নয়। কেন? আপনি তো ঠিকই অন্যের বউয়ের সাথে গল্প করেন। ওসমান ভ্রু কুঁচকে বলে, কার বউ? কার আবার? বায়েজিৎ ভাইয়ার বউ। আরে ওটা তো বর্ষা আপু। তো বর্ষা কারো বউ না? ওসমান একটু নিশ্চুপ থেকে বলতে লাগলো, আরে তাই তো। ঠিক আছে, তুমি আর অন্যের স্বামীর সাথে কথা বলবে না। আর আপনি? আমিও আর বর্ষা আপুর সাথে সেভাবে কথা বলবো না। যতটুকু কথা ছোট ভাই হিসেবে বলা লাগে ততটুকুই বলবো। আপনি না বললেন নাই আমি তো বায়েজিৎ ভাইয়ের সাথে কথা বলবো? কত সুন্দর করে কথা বলেন উনি। ওসমান তিশার হাত চেপে ধরে বলে, দেখো, বেশি বাড়াবাড়ি করে আমাকে রাগাবে না। তিশা বহু কষ্টে হাসি আটকায়। মনে মনে বলতে লাগলো, আপনাকে জেলাস হলে এত কিউট লাগে, তার চেয়েও বড় কথা আপনি আমাকে নিয়ে জেলাস। আমি জাস্ট কতটা খুশি সেটা আপনি ভাবতেও পারবেন না। তিশার মনের কথা মনে রয়ে গেল। আর ওসমান ওকে নানাভাবে ধমক দিতে লাগলো। অন্যদিকে দূরে দাঁড়িয়ে ওদের এসব নাটক দেখতে থাকা আয়েশা আর বীর। আয়েশা এক পলক ওসমান তিশার দিকে তাকায়, তারপর বায়েজিৎ বর্ষার দিকে। দুই জুটির মধ্যে যে সিরিয়াস কোনো ডিসকাশন চলছে সেটা দূর থেকে বোঝা যাচ্ছে। ওদের অবস্থা দেখে আয়েশা বলতে লাগলো, বাছা, এদের চারজনে কি হয়েছে বলো তো? বীর একটু চুপ থেকে নিজের বাচ্চার মাথায় চাপ প্রয়োগ করে বলে, বাবা আমাকে দিয়ে ফুল ছিঁড়ে আনার কারণে হয়তো আম্মু বাবাকে ধমক দিয়েছে।
আর তোমার ওসমান মামু আর তিশা মামির কি সমস্যা? বীর দ্বিতীয় দফায় মাথায় চাপ প্রয়োগ করে বলতে লাগলো। আমার মনে হয় ওসমান মামু তার বউকে বুঝাচ্ছে যে কোনো ছোট বাচ্চা যখন ফুল ছিঁড়ে নিয়ে আসে তখন সেগুলো নেওয়া একদম উচিত না। আয়শা করতালি দিয়ে বলল। ওয়াও, তোমাকে তো আইসিইউতে থাকা উচিত। বীর লজ্জায় লাল হয়ে গেল। ও লাজুক হেসে বলতে লাগলো। এখন আমার এতটাও প্রশংসা করে না সুন্দরী। আজকে আবার সুন্দরী? মামু তো নেই, তাই বলার সুযোগ পাচ্ছি। বুঝলাম, কিন্তু ফুল ছেঁড়ার কারণে যে এত কাহিনী হলো, এখন এর সমাধান কি? বারিশ মামুকে দিয়ে পাছা লাল করার ব্যবস্থা করতে হবে। কার পাছা লাল করতে হবে? বীর উচ্ছ্বাসিত গলায় আবেগী হয়ে বলতে লাগলো। পাছা লালের টপিক যেখানে বীর বাবু হাজির সেখানে। কি? বীর জোকের মধ্যে এসে কথাটা বললে তো ফেললো, কিন্তু হুঁশ ফিরতে ও ঠোঁট উল্টে বলল। কি ব্যাপার ভটকা, আমাকে জামাই আদর করে ডেকে পাঠালি? সত্যি সত্যি আমার প্রেমে পড়ে গেছিস নাকি? আজিমকে দেখে শুকনো হাসে। আজিমের মুখের অবস্থা দেখে বারিশের ভ্রু খানিকটা কুঁচকে গেল। ও আজিমের পাশে বসে কণ্ঠটা আগের মতো রেখেই বলল। ডায়েট করে শুরু করেছিস? তোর চিকনা বড়ি দেখছি ইদানিং আরো চিকন হয়ে যাচ্ছে। এইভাবে চলতে থাকলে তোকে তো আর ভটকেই বলতে পারবো না। আজিম হেসে ফেলে বলে। রিল্যাক্স, তোর জন্য হলো আমি আমার পেট খানিকটা উঁচু রাখবো, যেটা বাঙালি পুরুষের সৌন্দর্য। বারিশ ওর হাসি দেখে হাসলো। আজিম নিজের হাসি আরো চওড়া করে বলতে লাগলো। আমি আজকে খুব খুশি রে বারিশ। আমার এত খুশি লাগছে, এত খুশি লাগছে যা বলে বোঝাতে পারবো না। আজিম খুব হাসছে। ওর হাসির পরিমাণটা খুব বেশি। তা দেখে বারিশ ওর থেকে নজর সরিয়ে অত্যন্ত শান্ত গলায় বলল। এবার বল, মারিয়াকে নিয়ে কোনো ঝামেলা হয়েছে? ওর বাবা কি কোনো ঝামেলা করছে? আজিমের হাসি থেমে গেল। ও চৌকিতে বারিশের দিকে তাকালো। বারিশ অত্যন্ত স্বাভাবিকভাবেই বসে আছে। এই ছেলেটা খুব সহজে ওর মনের কথা ধরে ফেলে। আজকেও ধরা পড়েই ফেললো। ও বারিশের থেকে নজর সরিয়ে মাথা নিচু করে বসে থাকলো। হুট করে বারিশ ওর কাঁধে হাত রেখে বলে। বল ভাই। আজিমের চোখ বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। ও সেই পানিটুকু না মুছে এক এক করে সব কথা বলতে লাগলো। সব শোনার পর বারিশ অত্যন্ত খ্যাপাটে গলায় বলল। তোর মতো ছেলেকে রিজেক্ট করেছে? এই পুরো এলাকায় তোর মতো ভালো মনের মানুষ খুঁজে পাবে ওই মোহাম্মদ আলী? আজিম সামান্য হেসে বলল। তুই বুঝেছিস তুই বুঝেছিস উনি কিন্তু ওনার জায়গায় একদম ঠিক। একটা বড় কোম্পানির মালিক অবশ্য নিজের মেয়েকে এমনই কোনো কোম্পানির মালিকের সাথে বিয়ে দিবেন, কোনো কর্মচারীর সাথে অন্তত বিয়ে দিবেন না, তাই না? সত্যি বলতে ওনার জায়গায় আমি থাকলে আমিও ঠিক এই কাজটাই করতাম। ওসমান ওদের দিকে এগিয়ে আসতে আসতে বলল। তোর কথা ঠিক, কিন্তু মেয়ের খুশি কি দেখতি না? তোর মতো করে কেউ মারিয়াকে ভালোবাসতে পারবে, সুখে রাখতে পারবে? তুই ওকে সবচেয়ে খুশি রাখার চেষ্টা করতি না? আজিম পিছু ঘুরে ওর দিকে তাকিয়ে বলতে লাগলো। এতে কোনো সন্দেহ নেই, ওনাকে রানীর মতো করে রাখতাম, কিন্তু স্যার নিজ থেকে আমাকে গ্রহণ না করা পর্যন্ত আমি কিছুই করব না, সব কিছু আল্লাহর উপরে ছেড়ে দিলাম। ওসমান ভ্রু কুঁচকেই বলল। যদি তোকে গ্রহণ না করে তাহলে? তাহলে আর কি, চিরকুমার থেকে যাব। ওনাকে আমি ভালোবাসি, আর কাউকে বাসতে পারবো না। তিনজনে ক্ষণকাল চুপ করে থাকলো। নীরবতা ভেঙে বারিশ বলে ওঠে। চিরকুমার, তোকে আমি তোর ওই বসের সাথেই বিয়ে দিয়ে দেবো। মেয়ের মন না দিলেও নিজের মন তো অন্তত দেওয়া লাগবে। ওই টাকলার কোনো ছাড় নেই। মারিয়ার কান্নার আওয়াজ পুরো লাইব্রেরি জুড়ে ঘুরে বেড়াচ্ছে। লাইব্রেরিতে উপস্থিত সকলে খানিকটা বিরক্তি আর খানিকটা আগ্রহ নিয়ে ওর দিকে তাকিয়ে আছে। ডন আন্টি মারিয়ার হাত ধরে ওকে নিয়ে লাইব্রেরি থেকে বেরিয়ে ফাঁকা একটা জায়গায় নিয়ে যায়। মারিয়া এখনো কাছে ক্রন্দনরত গলাতেও বলতে লাগলো। উনি এমন কেন করলেন? সত্যি বলতে উনি আমাকে কোনোদিনও ভালোই বাসেননি। সব কিছু ওনার কাছে একটা খেলা ছিল। কাঁদতে কাঁদতে মারিয়ার হেঁচকে উঠে যায়। ডন আন্টি ওর পিঠে ধীরে ধীরে হাত বুলিয়ে দিতে দিতে বলেন। কান্না থামাও, শান্ত হও। মারিয়া নাক টেনে টেনে বলল। আমি কিভাবে শান্ত হব? ওনাকে যে আমি ভালোবাসি, কি করব আমি? উনি স্বার্থপরের মতো আমাকে ছেড়ে দিলেন। ডন আন্টি ক্ষণকাল চুপ থাকেন, তারপর বড় করে নিঃশ্বাস নিয়ে বলতে লাগলো। ভুল বললে। তুমি আজিমকে এখনো চিনতে পারোনি। যার কাছ থেকে অপমানজনক প্রত্যাহার পেয়েছে, তার কাছে আবার এক রাতের ব্যবধানে তোমাকে পুনরায় চাইবে? এতটা
আত্মমর্যাদাহীন ছেলে অন্তত আজিম নয়। মারিয়া কান্না খানিকটা কমিয়ে বলে, কিন্তু উনি কি আমাকে চাইতে পারতেন না? চাইলেই তো বাপি মেনে নিত। তুমি খুবই অবুঝ মারিয়া। মেনে নিত মানলাম, কিন্তু আজিমকে সবসময় বাঁকা চোখে দেখতো। সবসময় এই বলে দোষারোপ দিত যে তুমি ছলচাতুরি করে আমার মেয়েকে বিয়ে করেছো। কিন্তু এটা তো ছল চাতুরি ছিল না। সেটা তো তোমার কাছে, কিন্তু তোমার বাবার ব্যাপারটা আলাদা। আমি আজিমকে এতদিনে যতটুকু চিনেছি তার প্রেক্ষিতে বলতে পারি যে তোমার বাবা নিজের থেকে মেনে না নেওয়া পর্যন্ত ও তোমাকে বিয়ে করার কোনো রূপ চেষ্টা করবে না। আত্মসম্মানটা ওর প্রখর। মারিয়া চুপ করে থাকলো। কান্না কিছুটা কমে এসেছে। বেশ কিছুক্ষণ পর নীরবতা ভেঙেও বলতে লাগলো, এতে আমার কি দোষ? আমি কেন এত কষ্ট পাবো? বাপি আর ওনার আত্মসম্মানের মাঝখানে আমি কেন পিষ্ট হব? আমি তো দুজনকেই ভালোবাসি এবং দুজনকেই চাই। ডন আন্টি হতাশার শ্বাস ফেললেন। মারিয়া ওনার কাঁধে হুট করে মাথা রেখে অসহায়ভাবে বলতে লাগলো, বলুন না ডন আন্টি, আমি এমন কি করব? ওর কণ্ঠ খুবই অসহায় লাগলো ডন আন্টির কাছে। উনি এবার বেশ খানিকটা চিন্তিত হয়ে পড়েন। চুপ করে কিছুক্ষণ থাকার পর উনি শান্ত গলায় বলেন, এত টেনশন করো না, দেখবে কিছু না কিছু হবেই। আর যা হবে তা ভালো কিছুই হবে। কিন্তু যদি না হয়? হবে হবে। সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করা উচিত মারিয়া। আমার যে পজিটিভ চিন্তা ভাবনা আসছে না। আমার যে খুব ভয় লাগছে ডন আন্টি। ওনাকে আমি কোনোভাবেই হারাতে চাই না। গোপন সালিশি শুরু হয়েছে গোপন এক জায়গায়। সেই সালিশিতে যুক্ত হয়েছে দুজন ব্যক্তি। ওসমান আশেপাশে এক পলক তাকিয়ে কাট গলায় বলল, আর জায়গা পাসনি? বাড়ির চৌকিতে চারিদিকে তাকালো। একের পর এক কবর দেখা যাচ্ছে। কবরের আশেপাশে সুন্দর সব গাছগাছালিতে বিভিন্ন রকম পাখির বসবাস। সেই দৃশ্য থেকে নজর সরিয়ে বাড়ির বলতে লাগলো, অসম্ভব সুন্দর জায়গা বাছাই করেছি আমি। এখানে কোনো মানুষ ডিস্টার্ব করতে আসবে না। হ্যাঁ, মানুষের জায়গা জিন আসবে। চুপ! রাতের বেলা এমন কথা বলবি না, খবরদার। সেটাই। রাতের বেলা কবরস্থানে নিয়ে আসার মানে কি সেটাই আমি বুঝতে পারছি না। বুঝবি কিভাবে? তুই তো আর আমার মতো সম্মানিত শিক্ষক না। চুপ থাক। না, আমার লজিক শোন আগে। দিনের বেলা যদি এখানে আসতাম তাহলে কেউ দেখে ফেলার চান্স থাকতো, আর যদি কারো চোখে ধরা পড়তাম তাহলে ওরা নিশ্চিত ভাবতো আমরা কোনো আকাম কোকাম করছি। ওসমান কঠিন দৃষ্টিতে ওর দিকে তাকালো। তা দেখে বাড়ির ওর মুখের উপর থেকে টর্চ লাইটের আলো সরিয়ে হাই তুলে বলতে লাগলো, এই অন্ধকারে চোখ পাকিয়ে লাভ নেই, আমি কিছু দেখছি না। শিক্ষক হয়ে এসব কর্মকাণ্ড করতে তোর বিবেকে বাচ্ছে না? তোর গাধা বোনের সাথে আমাকে বিয়ে দেওয়ার সময় তো তোর বিবেকে বাঁধেনি। ওকে, তাহলে আয়েশার সাথে তোর ডিভোর্সটা দ্রুতই করিয়ে নিতে হবে। বাবাকে অনেকদিন থেকে বলবো করে বলাই হয়নি। বারিশের চোখ বড় বড় হয়ে গেল। ওসমানের শার্ট ঝেড়ে দিতে দিতে বলল, আরে শালা বাবু, তুমি দেখছি সিরিয়াস হয়ে গেছো। হ্যাঁ, আমি তো একটু দুষ্টুমি করছিলাম। ওসমান ওকে লুকিয়ে অস্পষ্ট হাসে। অতঃপর গলা খাকারি দিয়ে বলে, আমার শার্টে কোনো ময়লা নেই, ঝাড়তে হবে না, তুই বরং প্ল্যানের কথা বল। বাড়ি স্বাভাবিক হয়ে দাঁড়ালো। তারপর সিরিয়াস হয়ে বলতে লাগলো, দেখ, মারিয়ার বাবা নিচের জায়গায় ঠিক আছে, কিন্তু কোনোভাবে যদি ওনার বোঝার স্টাইলটা আমরা চেঞ্জ করে দিই। মানে কিভাবে? মন দিয়ে শোন, ওনার মনে যদি বড়লোক মানুষদের নিয়ে একটা খারাপ মনোভাব তৈরি করা চায় তাহলে। এটা আদৌ সম্ভব? কেন সম্ভব নয়? আমরা যদি কাউকে বড়লোক বাবার বড়লোক ছেলে সাজিয়ে মারিয়ার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে গিয়ে মারিয়ার বাবার সাথে এমন সব আচরণ করি যাতে কি উনি বড়লোক বাড়িতে নিজের মেয়ে বিয়ে দেওয়ার কথাই ভুলে যান, তাহলে? ওসমান ক্ষণকাল চুপ থেকে চিন্তা ভাবনা করলো। তারপর বলতে লাগলো, প্ল্যান তো আপাত দৃষ্টিতে ঠিকই লাগছে, কিন্তু বড়লোক বাবার ছেলে কোথা থেকে জোগাড় করবি? বাড়ির সাথে সাথে টর্চ লাইটটা নিজের মুখের উপর ধরে এবং ভয়ঙ্করভাবে হাসতে লাগলো। তা দেখে ভয়ে ওসমান এক প্রকার লাফিয়ে উঠল। ওর অবস্থা দেখে বাড়ির হাসি বাদ দিয়ে বলল, কি রে বলো, ছাঁপছিস কেন? ওসমান বুকে হাত দিয়ে বলল, এভাবে কে হাসে? ভয় দেখাচ্ছিস কেন? আমি একটু ফিল নিচ্ছিলাম ইয়ার। কোনো ফিল টিল নিতে হবে না তোকে। মানুষের মতো আচরণ কর আর বাকি কথাগুলো বল। বাড়ির হতাশার শ্বাস ফেলে নিজের মুখ থেকে টর্চ লাইটের আলো সরিয়ে বলতে লাগলো, তুই একদম ভিতর ডিম।
যাক, বাদ দে সে কথা। আসল কথা হচ্ছে, তুই আর আমি থাকতে লোক ভাড়া করার কোনো দরকার আছে কি? ওসমান 1 মিনিট স্তব্ধ থেকে হুট করে সামান্য চেঁচিয়ে বলল, তোর মাথা খারাপ? আমরা কিভাবে? এই চেঁচামেচি করে একদম জিনের ভয় দেখানোর চেষ্টা করবি না। তুই আর আমি বড়লোক বাবা ছেলে সেজে যাব, এটাই ফাইনাল। ওসমান থম মেরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর বলতে লাগলো, ধরা পড়ে যাব না? অবশ্যই না। মারিয়ার বাবা তোকে আর আমাকে কোনোদিন দেখেননি, তাই কোনো চান্সই নেই। সেটা বুঝলাম, কিন্তু বাবাকে আর ছেলে কে হবে? বারিশ 32 পাটি দাঁত বের করে বলল, আমি হব তোর কিউটি বিউটি একমাত্র সুদর্শন, ট্যালেন্টেড, বুদ্ধিমান, ভদ্র ছেলে। পুরো রুম জুড়ে অন্ধকার। আজিবের রুমের এক কোনায় গুটিসুটি মেরে বসে আছে। ওর হাতের মোবাইল থেকে মারিয়ার আইডি নজরে আসছে। ওর আইডি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে আজিব, তবে ওর চোখে মুখে কোনো অনুভূতি নেই। নির্জীব হয়ে আইডি ঘাটছে শুধু। আইডি ঘাটা শেষ করে চিঠিগুলো হাতে নেয়। এই ঘুটঘুটে অন্ধকারেও দেখা না গেলেও ছুঁয়ে অনুভব করতে পারছে সেই ভালোবাসা, সেই অনুভূতি, সেই উন্মাদনা। চিঠিগুলো বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে দেখার পর সেগুলোতে আলতো করে চুমু খেয়ে আজিম বলতে লাগলো, আপনি আমার মনে আজীবন থাকবেন প্রিয় অপরিচিতা। জীবনে কোনোদিন ভাবতে পারিনি যে আমিও কাউকে এতটা ভালোবেসে ফেলবো। কথাগুলো বলে আনমনে হেসে ফেললো আজিব। ওর জন্য আগামীকালটা একটু পরিশ্রমের হবে। নতুন চাকরির জন্য ওকে ইন্টারভিউ দিতে যেতে হবে। তার জন্য একটু প্রস্তুতি না নিলেও নয়। বেডসাইড টেবিলে রাতের খাবার ঢেকে রাখা, কিন্তু সেসব খাওয়ার কোনো ইচ্ছেও নেই। ও আরো একবার চিঠিগুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো আর বিড়বিড় করে বলল, ওই দিনগুলো কি কোনোভাবে ফিরিয়ে আনা যায় না? ওসমান বারিশের সাথে কথা বলে যেতেই চাইছে, কিন্তু সুযোগ পাচ্ছে না। একবার তিশা তো একবার আয়েশা এসে ব্যাঘাত ঘটিয়ে দিচ্ছে। তাই তো বারিশ বুদ্ধি করে ওকে মেসেজ করে সেই গোপন জায়গায় উপস্থিত হতে বলেছে। ওর আইডিয়াটা খুব একটা পছন্দ না হলেও ওসমান রাজি হয়ে গেল। তিশা মোবাইল দেখতে দেখতে কিছু খাচ্ছিল। অন্য কিছুতে ব্যস্ত আছে দেখে ওসমান পা টিপে টিপে রুম থেকে বেরোনোর চেষ্টা করতেই লাগলো, কিন্তু দরজার কাছাকাছি যেতেই তিশা বলে ওঠে, কোথায় যাচ্ছেন? ওসমান চোখ খিচিয়ে ফেলে। পর মুহূর্তে কণ্ঠটা স্বাভাবিক করে বলতে লাগলো, তেমন কোথাও না। বাইরে খানিকটা ঠান্ডা পড়েছে, এত রাতে বাইরে যাওয়ার কোনো দরকার নেই। ওসমান পিছু ঘুরে বউয়ের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আমাকে নিয়ে কত ভাবে আমার বউটা, কিন্তু যেতে তো হবেই। তাই তো ওসমান গলা খাকারি দিয়ে বল, আমাকে যেতেই হবে, তাড়াতাড়ি ফিরে আসবো। কথাটা বলে 1 সেকেন্ডও দেরি না করে ওসমান লম্বা লম্বা পা ফেলে রুম থেকে বেরিয়ে গেল। তিশার কেন যেন মনে হলো ওসমান চোরের মতো পালিয়ে গেল। ও ভ্রু কুচকে স্বামীর গমন পথের দিকে তাকায়, অতঃপর দ্রুত ব্যালকনিতে চলে গেল। দেখতে পেল ওসমান আশেপাশে সতর্ক দৃষ্টি ফেলে দ্রুত পথে হাঁটছে। তা দেখে তিশার ভ্রুটা আরো বেশি করে কুচকে গেল। কিছু একটা ভেবে ও গায়ে একটা চাদর জড়িয়ে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে গেল। তারপর ওসমানকে ফলো করতে লাগলো। বেশ ভালোভাবেই ফলো করলো, কিন্তু হুট করে ওসমান পিছু ঘুরতে তিশা চটজলদি একটা গাছের পেছনে গিয়ে লুকায়। কয়েক মিনিট লুকায়িত থাকার পরও মাথা খানিকটা বের করে সামনে তাকায়। ওসমান খুব দূরে চলে গেছে। তিশা চটজলদি হাঁটতে শুরু করে, কিন্তু একটু সামনে যেতে অন্য একটা গাছের আড়াল থেকে কে একজন লাফিয়ে আসে। তিশা ভয় পেয়ে সেই ছায়া মূর্তিকে ঠাস করে একটা থাপ্পড় মেরে মৃদু চিৎকার করে বলতে লাগলো, ভূত 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 বাঁচাও! আয়শা হুট করে চড় খাওয়ায় ছকছন্দা খেয়ে গেছে। ও নিজেকে খানিকটা সামলে নিয়ে বলতে লাগলো, কোথায় কোথায় ভূত? তিশা চোখ মেলে তাকায়। আয়শা চোখ বন্ধ করে আছে। ও ধীরে ধীরে চোখ মেলে সামনের দিকে তাকায়। চাঁদের মৃদু আলোয় দুজনেই দুজনকে আবছাভাবে দেখতে পেল। আয়শার মুখে ফেস মাস্ক লাগানো আর তিশার পুরো শরীরে সাদা চাদর দিয়ে মোড়া। একে অপরকে দেখার ন্যানো সেকেন্ডের মধ্যে ওরা দুজনেই ভয়ে মৃদু চিৎকার করে বলে, ভূত! দুজনে সমান তালে কিছুক্ষণ চেঁচানোর পর শান্ত হয়। দুজনে একে অপরকে ভালোভাবে দেখলো। তারপর অস্পষ্ট স্বরে আয়শা বলল, ভূত! তিশা তুই? তিশাও একইভাবে বলল। আয়শা তুই? ওরা 1 মিনিট নিশ্চুপ থেকে একই সাথে বলে উঠল। তুই এত রাতে এখানে কি করছিস? ওরা ভ্রু কুচকে তাকায় একে অপরের দিকে। একটু পরেই ওরা আবারও একযোগে বলে, আমার জামাই চোরের মতো কোথায় যেন যাচ্ছে। ওদের দুজনের ভ্রু আরো কুচকে গেল। ওরা স্পষ্ট স্বরে বলে, একই কাহিনী দেখছি। ওরা একটু চুপ থেকে সামনের দিকে পা বাড়িয়ে হাঁটতে হাঁটতে বলে, চল মিশন কমপ্লিট করি। দুজনেই দ্রুত পদে হাঁটতে লাগলো। ওসমান আর বারিশ বেশ আগে চলে গেছে, তবে ওদের আংশিক দেখা যাচ্ছে
সেটাকেই লক্ষ্য করে ওরা ফলো করতে লাগলো। রাতের বেলায় রাস্তাটি কিছুটা নির্জন। তিশা আশেপাশে তাকাতেই ভয়ে ঢুক গিলল। ও ভীত গলায় বলল, আমরা কোথায় যাচ্ছি আয়েশা? যেখানে আমাদের জামাইরা গিয়েছে। এটা কোন জায়গা? আমার কেন যেন বাড়ির পেছনের কবরস্থানটা মনে হচ্ছে। আয়শা চিন্তিত হলো খানিকটা। তিশা যদি জানতে পারে এটা কবরস্থানের দিকের রাস্তাটা, তাহলে ও জীবনেও যেতে রাজি হবে না। আর আয়শাও একা যেতে পারবে না, কারণ ওরও তো ভয় লাগে। মারিসের গোপন কাজ না দেখলেও ওর শান্তি হবে না, তাই তো ব্যস্ত গলায় বলতে লাগলো। আরে ধুর, এটা কবরস্থানের রাস্তা কেন হবে? তিশা কম্পিত গলায় বলতে লাগলো। আমরা তো সেটাই মনে হচ্ছে। চুপ, আমি যা বলছি তাই বিশ্বাস কর। রাতের বেলা ভুলভাল দেখছিস। এটা তো আমাদের এলাকার সবচেয়ে সুন্দর বাগানটা। কবরস্থানের সাথে এর তুলনা দিস না তো। তিশা পুরোপুরি নিশ্চিত না হলেও চুপ করলো। ওসমানার বাড়ি অনেক আগে কবরস্থানে প্রবেশ করেছে। আয়শা আল্লাহর নাম নিয়ে কবরস্থানে পা ফেলে। তিশা ওর পেছন পেছন চলে আসে। কবরস্থানের স্তূপগুলোর দিকে তাকিয়ে তিশা ভ্রু কুঁচকে বলে, এসব উঁচু উঁচু জিনিসগুলো কি? তুই কোথায় নিয়ে আসলি আমাকে? আয়শা থতমত খেয়ে গেল। ও ইতস্তত করেই বলল, আরে ওগুলো কিছু না, বাগানে বসার জন্য উঁচু উঁচু বেঞ্চ বানিয়ে রাখা হয়েছে। কিন্তু এগুলো কেমন অদ্ভুত লাগছে না? আয়শা কপট রাগ দেখিয়ে বলল, এই চুপ! অন্য এলাকার বেঞ্চ কি আমাদের এলাকার বেঞ্চের মতো হবে নাকি? সিঙ্গেল কমিটির সভাপতি এলাকার বেঞ্চ, এগুলো বুঝতে পারছিস? চল এবার। তিশা মুখ ভেঙচি কাটলো। ওরা আবারও হাঁটতে শুরু করে। তিশাকে ভুজুং ভাজুং বলে চুপ করিয়ে রাখলো। আয়শার এবার ভয় করতে লাগলো। ও ভয় কাটানোর জন্য তিশার হাতে হাত রাখলো। এতে করে তিশা ভয়ে চমকে উঠে বলে, শালা আমি। তিশা শান্ত হলো। আয়শা যে ওর চিৎকারে ভয় পেয়েছে তা অস্বীকার করার মতো না। তবুও নিজেকে সামলে নিয়ে খ্যাপাটে গলায় বলল, এই কথা কথা চেঁচাবি না একদম। এমনিতে একটা থাপ্পড় মেরেছিস, আমার গাল এখনো টনটন করছে। তিশা লজ্জিত ভঙ্গিতে হাসলো। আয়শা ওর হাসিকে পাত্তা দিল না, কারণ অদ্ভুত একটা আওয়াজ পাওয়া যাচ্ছে পাশ থেকে। আয়শা ভয় পেলেও গলায় জোর এনে বলল, চল দেখি। তিশা ওকে আটকে বলতে লাগলো, কে? থাক থাক না, ওদের ডিস্টার্ব করার কি দরকার? কে নাকি জরুরি কাজ করছে। আমি একজন সভাপতি, আমি ডিস্টার্ব করতেই পারি। তিশার বাঁধন না মেনে আয়শা সেদিকে চলে গেল। তিশা উপায়ন্তর না পেয়ে ওর পেছন পেছন গেল। ওরা পৌঁছাতে যায়। ঝোপ সরাতেই দুটো মাথা দেখতে পাওয়া গেল। মাথা দুটো ঘুরে ওদের দুজনকে দেখলো। 1 মিনিটের অদ্ভুত নীরবতার পর 4 কণ্ঠের সম্মিলিত চিৎকার শোনা গেল। তিশা তো উল্টো ঘুরে লুটিয়ে পড়ে। আয়শা দৌড়ে একটা গাছকে গিয়ে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে ফেলে। অন্যদিকে ওসমান পা পিছলে মুখ থুবড়ে পড়ে গেছে। আরো একজন আছে অবশ্য, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। মারি সকলকে পেছনে ছাড়িয়ে বান্দরের মতো লাফিয়ে একটা গাছে উঠে পড়েছে। ও চোখ খুলে আশেপাশে ভালোভাবে তাকাতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই ও সকলকে চিনতে পারলো। পরিস্থিতি বুঝতে পারতে ও গাছ থেকে নেমে আসে। তারপর শীষ বাজাতে বাজাতেই হাঁটতে লাগলো। ওদের 3 জনের দিকে এক এক করে তাকানোর পর ও অট্টহাসি দিয়ে বলল, আল্লাহ, তোরা এত ভীতু! লজ্জা লাগছে তোদের দেখে। ছে! কবরস্থানের অদ্ভুত নিস্তব্ধতা। তবে বারিশের জন্য সেই নিস্তব্ধতা থাকছে না। ওর হাসির শব্দ ক্ষণে ক্ষণে ভেসে আসছে। ওসমানের ভয় পায়নি, তবে হুট করে 2 ব্যক্তিকে দেখে ও খানিকটা ভড়কে গিয়েছিল এবং পা পিছলে পড়ে গিয়েছিল। বর্তমানে ঘাসের উপর বসে আছে ও। বারিশ ওর সামনে গিয়ে হাসতে হাসতে বলল, ভাই, তুই এত ভীতু, সোজা পড়ে গেলি। ওসমান শীতল দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। বারিশ ওর থেকে নজর সরিয়ে গাছকে জড়িয়ে ধরে থাকা নিজের একমাত্র বইয়ের দিকে আঙুল তাক করে বল, আর ওটাকে দেখো, আমার মতো একজন অতি সাহসী মানুষের বউ এত ভীতু হলে চলে? গাছের সাথে এত ভালোবাসা না দেখিয়ে আমার কাছে আসতে পারোনি? আয়শা খানিকটা লজ্জিত। ও গাছকে ছেড়ে দিয়ে জোরপূর্বক হাসতে হাসতে বলল, ভয় আর আমি? হাস্যকর বিষয়। গাছটার নাকি ঠান্ডা লাগছিল, তাই ওকে জড়িয়ে ধরে ওর ঠান্ডা কমাচ্ছিলাম। বারিশ ব্যঙ্গ করে বলল। মানুষ কত সুন্দর করে মিথ্যা কথা বলতে পারে। ছি! আয়শা চেঁচিয়ে উঠে বলল। এই চুপ! বারিশ ক্ষণিকের জন্য চুপ করে থাকলো। ওসমান ওর দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে থাকলো। কিচ্ছু বলল না। বারিশকে চোখ দিয়ে ভস্ম করার পর আয়শা আশেপাশে তাকালো। তারপর ভ্রু কুঁচকে বলতে লাগলো, কিছু একটা মিসিং মনে হচ্ছে। আমি কি কিছু ভুলে যাচ্ছি? একটু ফাঁকা ফাঁকা লাগছে না? বারিশ তৎক্ষণাৎ জবাব দিল, কি ফাঁকা ফাঁকা লাগছে? তোমার মিথ্যে কথা আর ওসমানের ভয় পাওয়া ছাড়া এখানে আর কি থাকার কথা? আয়শা চোখ পাকিয়ে বারিশের দিকে তাকিয়ে বলে, মুখটা বন্ধ রাখুন। আমি গাছকে ভালোবাসি, তাই ওকে জড়িয়ে ধরেছি।
আমি কোনো মিথ্যে কথা বলিনি। ভয় পাওনি? আয়শা ভাব নিয়ে বলে। না, সত্যি? আয়শা মনে মনে বলে। ভয় পাইনি মানে আমার রু বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল, তবে এটা স্বীকার করা যাবে না। আল্লাহ মাফ করে দিও। বারিশ জবাব না পেল। কি হলো, উত্তর দিচ্ছ না যে? আয়শা গলা খাকারি দিয়ে বলে। আমি কোনো ভয় টয় পাই না। গাছের ঠান্ডা কমানোর জন্য ওকে শক্ত করে জড়িয়ে ধরেছিলাম। আমাকেও যদি একটু। এই চ্যাংড়া চুপ থাকুন তো। ওসমান ঠান্ডা গলায় বলে ওঠে। তুই আমার অস্তিত্ব বারবার কেন ভুলে যাচ্ছিস? আয়শা মারাত্মক লজ্জা পেয়েছে, তবে বারিশের মধ্যে লজ্জা শরমের ছিঁড়ে ফোটাও দেখা যাচ্ছে না। ও হাই তুলে বলতে লাগলো। তোকে দেখে আমার কোনো লাভ আছে? ওসমান জবাব দিল না। ওদিকে আয়শার আবারও মনে হচ্ছে ও কিছু তো একটা ভুলে গেছে। ও চারিদিকে তাকিয়ে বলতে লাগলো। এখানে কি আরো কিছু থাকার কথা ছিল? কিছু তো একটা নেই বলে মনে হচ্ছে। বাড়ির ভ্রু নাচিয়ে বলে। কবরস্থানে জিন ছাড়া আর কারো উপস্থিতি আশা করছি না আপাতত। আয়শা তৎক্ষণাৎ ভয়ে বারিশের পাশে গিয়ে দাঁড়ায়। তারপর আশেপাশে সতর্ক দৃষ্টিতে তাকাতে লাগলো। তা দেখে বারিশ বাঁকা হেসে বলে। ভয় পাচ্ছ? মোটেও না। আমি তো আপনার ভয় দূর করার জন্য আপনার পাশে এসে দাঁড়ালাম। ওসমান এখনো বসেই আছে। ও শীতল দৃষ্টিতে দু চাপাবাজের কাণ্ড কারখানা দেখতে লাগলো। হুট করে মনে হলো ওর পিঠে কিছু একটা লাগছে। একটু পরপর কিছু একটা জিনিস স্পর্শ করছে ওকে। ও বিষয়টাকে খুব একটা পাত্তা দেয় না। এখানে অনেক ঝোপঝাড়, হয়তো বাতাসে তারই কোনো ডাল এসে পড়ে পিঠে লাগছে। ওদিকে আয়শা আবারও বলতে লাগলো। না, কিছু তো একটা মিসিং আছেই, আমার মনে পড়ছে না কেন। ঠিক এই সময় ওসমানের পেছন থেকে একটা কম্পিত কণ্ঠস্বর ভেসে আসলো। তো তুই মিথ্যা বলেছিস? এটা বাগান, এটা কবরস্থান। এক সেকেন্ড নিশ্চুপ থাকার পর ওসমান যার পরনাই হতভম্ব প্লাস ভয় পেয়ে এক প্রকার লাফিয়ে উঠল। ওর অবস্থা দেখে আয়শা আর বারিশ ভয়ে সামান্য চেঁচিয়ে উঠল। আয়শা এবার গাছের বদলে বারিশকে জড়িয়ে ধরে। বারিশও উল্টো বউকে জড়িয়ে ধরে বলে। বউ বাঁচাও! ওদের চেঁচামেচি দেখে তিশা বেচারির ভয়ের মাত্রা দুগুণ বেড়ে গেল। ও সোজা গিয়ে ওসমানকে জড়িয়ে ধরে। ওসমান মৃদু আর্তনাদ করে বলে। ছাড়, ছাড়, আমার বউ আছে। জিনের বাচ্চা, ছাড় আমায়। তিশা ওকে আর শক্ত করে জড়িয়ে ধরলো। এতে করে ওসমান ব্যস্ত গলায় বলতে লাগলো। আমার বউ দেখলে তোকে খুন করে ফেলবে। ছাড় বলছি, ছাড় আমায়। ওদিকে বারিশ ওকে উদ্দেশ্য করে বলতে লাগলো। ভাই, জিনের সাথে তুই তো করে করিস না, রেগে যেতে পারে তো। একটা মানুষ তো বিয়ে করেছিস, এবার একটা জিন বিয়ে কর, তাহলে আত্মীয়তার দোহাই দিয়ে অন্তত বেঁচে যেতে পারবো। ওসমান চেঁচিয়ে বলল। তো তুই বিয়ে কর। আমাকে জড়িয়ে ধরে নিত। আয়শা ভয় পেলেও বারিশের পেটে চিমটি দিয়ে বলে। খুব বিয়ে করার শখ, তাই না? আপনাকে মেরে ফেলবো আমি বলে দিলাম। বারিশ কিছু বলার সুযোগ পেল না, কারণ ওসমানের চেঁচামেচি ভেসে আসছে। ওর চেঁচামেচির বিপরীতে এবার তিশাও চেঁচিয়ে উঠে বলে। বেয়াদব, আমি আপনার বউ তিশা, কোনো জিন টিন না। সকলে 1 মিনিটের নীরবতা পালন করলো। তারপর ওরা বিষয়টাকে বুঝতে পারলো। হুঁশ ফিরতে আয়শা তৎক্ষণাৎ বারিশকে ছেড়ে দিয়ে বলতে লাগলো। এবার মনে পড়েছে, আমি তিশার কথা বেমালুম ভুলে গিয়েছিলাম। তাই তো বলি, কি যেন একটা নেই। তিশা ওসমানকে জড়িয়ে ধরা অবস্থাতেই বলল। একটা জলজন্ত মানুষকে কিভাবে ভুলে যেতে পারিস? আর আমাকে কোন সাহসে কবরস্থানে নিয়ে এসেছিস? তো সাহস বাড়ানোর জন্য নিয়ে এসেছি। তোর তো নিজেরই সাহস নেই। আয়শা কোনো জবাব দিল না, এদিক ওদিক তাকাতে লাগলো। ওদিকে ওসমানের ভয় ডর আর নেই, ও হাসতে আছে। ও হেসে হেসেই বলল। আমাকে জড়িয়ে ধরে আছো। তিশা ঘুরে থেকে বলল। বারিশ, আয়শা দেখছে। দেখো, আমার কিন্তু বেশ ভালো লাগছে তোমাকে জড়িয়ে ধরে থাকতে। আমারও। তিশার হুঁশ ফিরে আসে। ও তৎক্ষণাৎ ওসমানকে ছেড়ে দিয়ে একটু দূরে দাঁড়ায়। বারিশ গলা খাকারি দিয়ে বলে। আমরা কিছুই দেখিনি। তিশা আর ওসমান লাজুক হাসে। নিজেকে একটু সামনে নিয়ে তিশা বলে। এখান থেকে চলুন প্লিজ। ওরা সম্মতি জানালো। তবে যেতে যেতে আয়শা বারিশকে বলে। আপনি নাকি ভয় পান না? বারিশ থতমত খেয়ে গেল। একটু নীরব থেকেও বলতে লাগলো। আরে আমি তো ভয় পাওয়ার নাটক করছিলাম, তুমি একা একা ভয় পাচ্ছ, বিষয়টা কেমন দেখা যায় না? সকলে বাড়ির উঠোনে বসে আছে। তিশার তো জান ফিরে এসেছে, তবুও সে ওসমানের এক হাত শক্ত করে ধরে বসে আছে। ফলে ওসমানের মুখে হাসি ছড়িয়ে পড়েছে। বেশ কিছুক্ষণের নীরবতার পর আয়শা গলা খাকারি দিয়ে বলে। এবার আসল কথা বলা যাক। বারিশ তৎক্ষণাৎ জবাব দিল। আসল কথাই বলা দরকার। তোমাদের সাহসী বানানো আমার জন্য ফরজ কাজ হয়ে পড়েছে।
আয়শা কাট কাট গলায় বলল, চুপ থাকুন, আমার মতো সাহসী এই মহল্লায় কেউ নেই। এত মিথ্যা কথা বলছো কেন? মিথ্যা বলে পাপ হয় সেটা জানো না? আয়শা মনে মনে বলল, জানি তো, আর আমি মিথ্যে কথা বলিও নি। আমার মতো সাহসের ভান ধরে থাকা মানুষ আসলেই এই মহল্লায় নেই।